স্বাগত জানাচ্ছি আইগাজ ইউনাইটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপে। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি ইশরাত জাহান এবং আমি মনজুর আল মতিন। আমাদের সাথে আমাদের অতিথিও রয়েছেন এবং ফ্যানজন তো রয়েছেই। আমাদের সাথে রয়েছেন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর, একজন খেলাপ্রেমী হাসিনুর সিদ্দিকী, এবং আমাদের সাথে রয়েছেন আমাদের ফ্যানজনরা। আমাদের সাথে রয়েছেন আমার ঠিক ডান দিকে মির্জা সিয়াম, তারপরেই রয়েছেন জুবায়ের হাসান এবং শেখ নাসির। এছাড়াও প্রতিদিনের মতো আমাদের সাথে আছেন ফুটবল বিশ্লেষক সাইফুল বারী টিটু। টিটু ভাই, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। কালকের খেলাটা কি অনেক স্মৃতি হয়তো মনে করিয়ে দিয়েছে, কারো কারোর জন্য অবশ্য দুঃসহ স্মৃতি। স্কোরটা 6-1 বা 8-1 হলে হয়তো আরো ভালো হতো। কেমন লাগলো খেলা? মেনলি মানে এটা তো এক্সপেক্টেড ছিল একটা রেজাল্ট। আমার ছেলে বলছিল 7টা হবে, আমার মনে 7টাই হয়েছে। বাট যে গোলটা করেছে কুরাসাও, ইট ওয়াজ গুড। আই থিঙ্ক যে এই ধরনের টিম যখন একটা বড় দলের সাথে একটা গোল করে খেলা 2-1 করে, সো অর 1-1 করে, এবং এই জিনিসগুলি আসলে শো করে যে দে ওয়ান্ট টু প্রুভ সামথিং, যে এখানে এসে আমরা খালি হাতে যাব না। লাইক কাতার যেটা করলো, যে গোলটা করলো সুইজারল্যান্ডের সাথে, এই ধরনের কম্পিটিশনটা আমরা দেখতে চাই। কারণ খুব বেশি বড় ব্যবধান হয়ে গেছে অবশ্য আলটিমেটলি। বাট আমার মনে হয় যে খেলা জার্মানির একটা সুযোগ ছিল যে টিম কেমিস্ট্রিটা আর একটু ঝালিয়ে নেওয়া। তো আই থিঙ্ক যে শুরুর দিকে কুরাসাও ওই জিনিসটা দিয়েছে, যে কম্পিটিটিভনেস, যেটার জন্য জার্মানিকে কষ্ট করতে হয়েছে। সেকেন্ড গোলের জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। মানে 7-1 স্কোরটা কি এই জন্য যে কুরাসাও দিনের শেষে বেশ দুর্বল একটা দল, নাকি জার্মানিও আসলে অনেক শক্ত অবস্থায় আছে? অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার ইন্ডিভিজুয়াল প্লেয়ার ম্যাটার করে। ইটস এ টিম গেম, বাট সামটাইমস ইটস ভেরি মাচ ইন্ডিভিজুয়াল। কারণ দেখেন, ডিফেন্ডিং করার ক্ষেত্রে ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার যারা, মার্কিং অ্যান্ড স্ক্রিনিং কখনো ভুল করবে কম। বাট দেখা যায় আমরা বাস পার্ক করলাম, কুরাসাও যেটা করতে চাইলো, ওর মধ্যে থেকে কিন্তু একটা ওয়াল করে যে গোলগুলি হলো, এটা মানে বোঝা যায় যে ওই মানের ডিফেন্ডার হতে হলে আসলে আরও মানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দরকার। তো আপনি টিম বাস পার্ক করলেন, কিন্তু ম্যান মার্কিং, ওয়েন টু ড্রপ, ওয়েন টু পুশ আপ অ্যান্ড স্লাইডিং টুগেদার, এই জিনিসগুলি আসলে খুব কম্পিটিটিভ হতে হবে, বা স্ট্যান্ডার্ডটা থাকতে হবে অপটিমাম লেভেলে। ওই জিনিসগুলি তো এদের কাছ থেকে মিসিং। বাট দিস ইজ দ্য বিগিনিং অফ দোজ টিমস। তো তারা আস্তে আস্তে এই জিনিসটা বুঝে ফেলবে, যত বেশি স্ট্রঙ্গার অপোনেন্টসের সাথে খেলবে তত এই জিনিসগুলি আসবে। একটা জিনিস মনে হচ্ছিল যে আসলে যে এত ছোট একটা দেশ, বোধহয় 444 বর্গ কিলোমিটার, 1.5 লাখের অল্প মানুষ, ওরা পারে, আমরা পারি না কেন? কোত্থেকে কি মানে আমরা পারি না কেন, সেটা হচ্ছে যে ফুটবলিং কালচার, প্লাস হচ্ছে যে আপনার ইনফ্রাস্ট্রাকচার ইনএফিসিয়েন্সি বা ডেফিসিয়েন্সি, যেটাই বলি আমরা। আমাদের এখন আপনার ডিভিশন যদি 8টা হয়, 64টা জেলায়, কয়টা জেলায় লিগের খেলা হয়, কয়টা জেলায় টুর্নামেন্ট হয়, ডিভিশনালি আমাদের হাই পারফরমেন্স সেন্টার আছে কি না, এগুলি নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। যে এই সব জায়গায় আমরা যদি এগুলি করি, দেন কোন ট্যালেন্ট কোথায় কিভাবে চলে আসবে উই ডোন্ট নো। সো ওই জিনিসগুলি এনশিওর করবে যে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে, কারণ আগে হেলিকপ্টার ভিউ ওয়াজ এনাফ, বাট নাও ইটস নিড আই থিঙ্ক স্যাটেলাইট ভিউ। তো এই জন্য আমরা ফুটবল নিয়ে কাজ করব, কিন্তু নেটওয়ার্ক থাকবে সারা দেশে। তো আমরাও পারবো, ওই ছোট ছোট দেশে ওয়ার্ল্ড কাপ খেলে, বাট আমাদের ওই ধরনের বলবো যে ফ্রুটফুল যে জিনিসগুলি, মুভমেন্ট, এগুলি থাকতে হবে। আজকে তো আরেকটা ছোট দেশ এইবারের বিশ্ব চ্যাম্পিয়ন হবার মতো একটা দল স্পেনের বিরুদ্ধে নামছে। সেই ফরমেশনে আসতে পারি, তার আগে যদি এই ম্যাচে কোনো গোল নিয়ে, হ্যাঁ, আমি জার্মানির একটা গোল দেখাবো আর কুরাসাওর একটা গোল দেখাবো। সো এটা যদি আমরা এখানে দেখতে পারি, সো এই গোলটা আমার কাছে অন্যরকম লেগেছে, যে ইট ওয়াজ সো ইজি। আপনি দেখেন কতগুলি প্লেয়ার কুরাসাওর, 1 2 3 4 5 6 7 8, তো তারা এখানে যদিও ছবিটা স্ট্রেচ করেছে, বাট খুব কম্প্যাক্ট ছিল তারা। কিন্তু কথা হচ্ছে যে এখানে এই প্লেয়ার এবং এই প্লেয়ার, এই দুইজন মিলে যে কাজটা করেছে, সেটাতেই কিন্তু পুরো ডিফেন্সটা, মানে একটা গোল চলে আসছে এখানে। আপনি দেখেন, ও যখন এখানে বল পেয়েছে, বল পেয়ে জাস্ট এঁকে দিয়েছে, দেওয়ার পর ও এটা রিটার্ন করেছে। এখন কথা হচ্ছে যে এই প্লেয়ারটা পিছন থেকে রান করলো, নাম্বার 23, ওর নামটা আমি ভুলে গেছি। তো ও যখন যাচ্ছে, হোয়াই নোবডি ট্র্যাক হিম, যে এখানে কেন গেল, এবং এখানে ও যে পাসটা দিল, ওকে প্রেস করছে অনেক দেরিতে, এবং এই প্লেয়ার
শটটা ব্লক করার ক্ষেত্রে যেতে পারেনি, যার জন্য আপনারা দেখতেছেন এখানে যে ওয়ান টাচ ফিনিশ এই পাসের থেকেও, এবং ওটা ফার পোস্ট দিয়ে চলে যাচ্ছে, অ্যান্ড গোলকিপারের কিছু করার নেই। তো এটা হচ্ছে যে আমি একটা জিনিসই বলতে যাচ্ছি যে সো মেনি ডিফেন্ডার্স বাট টু প্লেয়ার্স জাস্ট ব্রোক দেয়ার ওয়াল অর জাস্ট স্কোর এ গোল। আর কুরাসাও এখানে তো মনে হচ্ছে প্রায় পুরো দলটাই ডিফেন্ড করতে এসেছে। সো আমি ওইটাই বললাম যে আপনি 10 জন বাস পার্ক করলেও ইউ হ্যাভ টু বি গুড অ্যাট ডিফেন্ডিং, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স, ওই জিনিসগুলি খুব দরকার হয়। প্লাস হচ্ছে কমিউনিকেশন বিটুইন ইচ আদার। জার্মানি যে গোলটা হয়েছে এটা খুব ইন্টারেস্টিংলি একটা লং পাস ছিল, এখান থেকে সুইচ হয়েছিল এখান থেকে একদম রাইট উইংয়ে। তো এখানে এই প্লেয়ারের সাথে যে আছে ফ্লোরিয়ান ভার্টস সম্ভবত, এবং ওইখানে লেফট ব্যাক দুইজনে গিয়েছে ওই একই প্লেয়ারের কাছে। দেখেন বলটা ওর কাছে গিয়েছে, ওই দুইজন চলে গেছে। সো ও এই প্লেয়ারটার সম্পর্কে ভুলে গেছে, তো এ নিয়েছে, ও ক্লোজ ডাউন করেছে, ও গিয়েছে। বাট এই প্লেয়ারটা কেন ফ্রি থাকবে? জার্মানির মতো টিমের কাছে আসলে এই ধরনের জিনিস আশা করা যায় না। সো ওই দুইজন কিন্তু আউট অফ ম্যাচ, পাস হয়ে গিয়েছে, ও বলটা নিয়ে সামনে পাস করেছে আরেকজনকে। এখান থেকে জার্মানির ডিফেন্ডার এটা ক্লিয়ার করেছিল এখানে, এবং ওই প্লেয়ার আনমার্ক এসে এখান থেকে ফিনিশ করেছে। এবং এখানে আমি বলবো যে নয়ারের দুর্ভাগ্য কিছুটা, এইখানটায় বলটা আসার সময় এর কাফে লাগে, কাফ মাসেলে লাগে, যার জন্য বলটা বাউন্স করে। সো নয়ার ডাইভ দিয়েছে ঠিকই, বল উপর দিয়ে চলে গেছে। তো এই জন্য আমি বলবো কুরাসাওর এই গোলটা জার্মানির কিছুটা ডিফেন্সিভ বলবো যে কিছুটা মিস্টেক দেখলাম আমরা, যেটা অন্য বেটার টিমগুলির সাথে তাদের জন্য মুশকিল হবে। বেশ পরীক্ষার মুখে হয়তো পড়তে হবে। আপনার কাছে ফিরবো, তার আগে একটু যুক্তরাষ্ট্রে চলে যেতে চাই। সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন রেজওয়ানুজ্জামান। কোথায় আছেন এবং আপনার ওখানে আসলে কি হচ্ছে? এর আগের দিন বলেছিলেন যে বিশ্বকাপের উত্তেজনা টের পেতে বেশ অসুবিধা হচ্ছে, ম্যাচের সময় কি হলো, এবং আজকে যেখানে আছেন সেখানে কি ভিন্ন কিছু কিনা? ধন্যবাদ মঞ্জুর। আমি আছি এই মুহূর্তে ক্যানসাসে, এবং এখানে আর্জেন্টিনার ঘাঁটি, আর্জেন্টিনার বেস ক্যাম্প কিন্তু এই শহরেই, এই রাজ্যেই। সুতরাং বুঝতেই পারছেন যে আর্জেন্টিনা যেখানে সেখানে আসলে বিশ্বকাপের ভাইব থাকবে না, সেটা হতে পারে না, সেটা পৃথিবীর যে প্রান্তেই হোক। আর্জেন্টিনা দলের টানে আসলে একদম পুরো আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু এই শহরে ছেয়ে গেছে, এবং আসলে অনেক অনেক সমর্থক, যেখানেই আমরা যাচ্ছি শহরের বড় বড় জায়গাগুলোতে কিংবা স্থানীয় জায়গাগুলোতে, সেখানে কিন্তু সমর্থকদের দেখা মিলছে, এবং আকাশি নীল জার্সি আসলে যে কোনো জায়গায় খোঁজ মিলবে। এবং আপনি পিচ থেকে দেখলে মেসির জার্সি, মেসির 10 এবং আগের 19 সবগুলো জার্সি নাম্বারই কিন্তু এত 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 বেশি যে আসলে বলে শেষ করা যাবে না। সেই বিচারে বলতে পারি যে বিশ্বকাপের ভাইব আসলে নিউ ইয়র্ক, নিউ জার্সির চেয়ে ক্যানসাসে অনেক বেশি, সেটা আমরা 100% নিশ্চিত করে বলতে পারি। এবং যুক্তরাষ্ট্রে আসার পর এখন মনে হচ্ছে কিছুটা যে বিশ্বকাপ ভাইব আছে, এবং সেটার বড় কারণ আর্জেন্টিনা। এবং আর্জেন্টিনার সমর্থকরা আসলে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন, এবং এত এত সমর্থক আসছেন যে তাদের আসলে বিভিন্ন পার্টির আসলে স্কেডিউল করা আছে, যে আপনি সন্ধ্যা 6টায় এইখানে এই পার্টি হবে, 7টায় এইখানে হবে, সেখানে বিভিন্ন হাজার হাজার মানুষ যোগ দিচ্ছে, এবং তারা সেখানে উৎসব করছে, আনন্দ করছে, এবং সেটা ম্যাচের আগ পর্যন্ত চলবে। আজকের কথাই যদি বলি যে আজকে এখানকার ক্রিক পার্কে একটা সন্ধ্যা 6টায় একটা বিশাল আয়োজন হবে। এখানে যত আর্জেন্টাইন সমর্থক সারা পৃথিবী থেকে এসছে তাদেরকে তারা দাওয়াত দিচ্ছে, এবং সেই পার্কে তারা একটা বড় আয়োজন করার চেষ্টা করবে। ঠিক একই সময় যদিও আর্জেন্টিনা দল অনুশীলন করবে, কিন্তু তারপরে তাদের আয়োজন চলবে, এর পরবর্তীতে ডিনার চলবে। আর আর্জেন্টিনার কথা যদি বলি, আজকে এখানকার স্থানীয় সময় দুপুর 2:30টায়, বাংলাদেশ সময় রাত 1:30টার দিকে আসলে আর্জেন্টিনা দল আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করবে ক্যানসাস স্টেডিয়ামে, এবং পরবর্তীতে সন্ধ্যা 6টায় এখানকার সময় এবং বাংলাদেশ সময় ভোর 5টায় আর্জেন্টিনা দলের অফিসিয়াল ট্রেনিং শুরু হবে, এবং সেখানে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন। এবং আপনারা নিশ্চয়ই আমরা দেখানোর চেষ্টা করব আমাদের মাধ্যমে। রেজওয়ান, একটা বিষয় জানবার ছিল, সেটা হচ্ছে মেসি এবং পুরো আর্জেন্টিনার সমর্থকরা কি শুধুমাত্র আর্জেন্টিনার মানুষই, নাকি অন্যান্য দেশ থেকেও তারা আসছেন, বা বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরাও কি কেউ পৌঁছেছেন কিনা সেখানে?
অবশ্যই পৌঁছেছেন এবং এটাই সবচেয়ে আর্জেন্টিনা দলের আসলে আমার মনে হয় যে সাফল্যের রহস্য, কিংবা আসলে পুরো বিশ্বকে যে একটা দল, একটা প্লেয়ার কতটা আকৃষ্ট করতে পারেন সেটার প্রমাণ লিওনেল মেসি এবং আর্জেন্টিনা। এবং আর্জেন্টিনার টানে গতকাল আমরা আর্জেন্টিনার টিম হোটেলের সামনে গিয়েছিলাম এবং সেখানে দেখেছি শত শত মানুষ কিন্তু অপেক্ষা করছে এবং কোনো কারণ নেই, তাদের যে কোনো কারণ আছে প্লেয়ারদের সাথে দেখা হবে, দূর থেকে সেলফি তুলবে, এমন কোনো সুযোগও নেই। অনেক দূরে তারা মূল হোটেলের গেট থেকে, কিন্তু তারপরে তারা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তারা মনে করে যে সেটাই তাদের দায়িত্ব, এটা তাদের সমর্থনের অংশ, কিংবা ফুটবল তাদের ধর্মের অংশ, এইরকম ভেবেই তারা আসেন। এবং সেখানে আমরা কোন দেশের দেখা পাইনি, আর্জেন্টাইন সমর্থক তো দেখা পেয়েছি, যুক্তরাষ্ট্রে আছে সেই কারণে তাদের দেখা পেয়েছি, প্রবাসী ভারতের সমর্থক দেখেছি, বাংলাদেশিদের সমর্থক দেখেছি, বুর্কিনা ফাসো থেকেও এসছে, কেপ ভার্দে থেকেও এসছে, এমন সমর্থক আমরা দেখেছি। সুতরাং অনেক অনেক দেশ, অন্তত পক্ষে 20 থেকে 30 দেশের সমর্থক আমরা ওই এক জায়গাতেই দেখা মিলেছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আসলে আর্জেন্টাইন সমর্থকরা আসলে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে, এবং তারা সবাই কিন্তু একটা মৌমাছির টানে, যেমন আসলে মধুর টানে মৌমাছি যায়, ঠিক তেমনি তারা কিন্তু আসলে এই মেসি এবং আর্জেন্টিনার টানে এসেছেন। রেজওয়ান, অনেক ধন্যবাদ। কেপ ভার্দে অবশ্য আজকে নিজেই বেশ বড় একটা পরীক্ষায় পড়ছে। ইশরাত, আপনার সেটেও আমি অবশ্য দুটো আর্জেন্টিনার জার্সি দেখতে পাচ্ছি, দুজন আর্জেন্টিনার সমর্থক, তার মানে তাদের মতামত আমাদের নিশ্চয়ই জানতে অতিথিও পারেন আপনি। আর্জেন্টিন সমর্থক, আমি জানতে পারলাম। তার কাছ থেকে জানার চেষ্টা করবো, গত রাতের ম্যাচ তো অবশ্যই দেখেছেন, কুরাসাও একটা নতুন একটা দল হয়ে কালকে যেভাবে ফাইট করলো শুরুর দিকে, কি মনে হচ্ছে শক্তির জায়গাটা কোথায়? আমার যেটা বরাবরই মনে হয়েছে যে কুরাসাওয়ের কাছে কেউ এক্সপেক্ট করে নাই যে তারা জার্মানিকে চমকে দিবে অথবা খুব অসাধারণ রেজাল্ট করবে। বড় স্টোরি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ম্যাচ শুরুর আগে এত ছোট্ট জনসংখ্যার একটা দেশ আসছে, তাদের ম্যানেজার কাঁদতেছে জাস্ট বিকজ দে আর পার্টিসিপেটিং হিয়ার। সো বিশ্বকাপ লাস্ট পর্যন্ত একটা মাত্র টিমই জিতবে, কিন্তু বিশ্বকাপ যে বিশ্বকাপ কেন, এই ছোট ছোট গল্পগুলোই প্রমাণ করে যে এত ছোট্ট জনসংখ্যার একটা দেশ, তারা জাস্ট পার্টিসিপেট করতেছে এবং হোয়াট ইট মিনস টু দেম। এবং গোল করে যখন ইকুয়ালাইজ করছে, প্রবাবলি দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্টস এখনও পর্যন্ত, যে জার্মানির সাথে তারা ইকুয়ালাইজ করতে পারে। ট্যাকটিক্যালি দেখলে জিনিসটা দ্যাট ইন্টেনশন যে জার্মানির সাথে আমরা কন্টিনিউলি সারাক্ষণ ডিফেন্ডই করে যাব এরকম না। অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি গোল করার সুযোগ আমরা পাই, বিকজ ইটস নোন যে একটা ছোট শক্তির দেশ যদি হয় তার ট্রানজিশনে হিট করতে চাইবে, তারা চাইবে সারাক্ষণ ডিফেন্ড করতে করতে কখন একটা ব্রেক চলে আসে, কখন আমরা ট্রানজিশনে হিট করতে পারি, কাউন্টার অ্যাটাক থেকে খুব দ্রুত একটা গোল বের করতে পারি। কুরাসাও সেই জায়গাতে ডেলিভার করেছে। আলটিমেটলি এইটা বড় ব্যবধানের পরাজয় হতে পারে, আনএক্সপেক্টেড কোনো কিছু ছিল না, বাট স্টোরি ওয়াইজ দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট ইকুয়ালাইজ করাটা, দ্যাটস ইট। এটা কি জার্মানির শক্তির প্রদর্শন বলতে পারি, নাকি প্রতিপক্ষ সহজ দেখে, দুর্বল দেখে, তুলনামূলক দুর্বল দেখে এই ফলাফল দেখলাম আমরা? দুই দিকেই বলা যায়। ফার্স্ট অফ অল, বিশ্বকাপে কেউ সহমর্মিতা দেখাবে না, সবাই চাইবে নিজের শক্তিমত্তার পুরোটা যাচাই করতে। জার্মানির ক্ষেত্রে দুর্দান্তভাবে যে কাজটা তারা করেছে সেটা হচ্ছে তাদের স্কোরার কিন্তু মাল্টিপল স্কোরার ছিল, এবং এই জিনিসটা খুব জরুরি যে একজন মেইন স্ট্রাইকারের উপরে আমরা ডিপেন্ড করতেছি না, তারা বেশ কয়েকজনের উপরে ডিপেন্ড করতে পারে যখন তাদের গোল প্রয়োজন হয়। সো ফরওয়ার্ড লাইন থেকে যখন বেশ কয়েকজন স্কোর করতেছে, দ্যাট ক্লিয়ারলি ইনশিওরস একটা কোচকে যে আমার যখন গোল প্রয়োজন হবে আমার অ্যাটাকিং আউটলেটে অনেকগুলো প্লেয়ার আছে এই জায়গাতে। সো তাদের দিক থেকে শক্তিটা যাচাই করার সুযোগ তারা পেয়েছে, প্রতিপক্ষ যেই হোক না কেন। এই জায়গাতে অ্যাকচুয়ালি কেউ এই চিন্তাটা করে না যে এটা ছোট দল, আমরা খুব বেশি এম্বারাসমেন্ট হয়ে যাবে। নো ওয়ান ডাজ দ্যাট। এইটা রুথলেসলি সবাই চায় নিজের হায়েস্ট আউটপুটটা দিতে, এবং এটা টিমের কনফিডেন্স বুস্ট করার জন্য জরুরি। সো জার্মানি তাদের জায়গা থেকে শক্তিমত্তাটা দেখিয়েছে, এবং কুরাসাওয়ের কাছ থেকে যে জিনিসটা বললাম যে তারা পার্টিসিপেট করেছে, দে ক্রিয়েটেড দ্য স্টোরি, তাদের জন্য এই জিনিসটাই বিশাল বড় প্রাপ্তি। জার্মানির একজন সমর্থক আমাদের সেটেই বসে আছে, তার কাছ থেকে একটু শুনতে চাই, জার্মানি ভার্সেস আর্জেন্টিনা এমন একটি ফাইনাল ম্যাচ যদি হয়, কয়টা গোল খাবে আর্জেন্টিনা? এটা আমরা 2014 সালেই প্রমাণ করেছি, যখন ব্রাজিলকে আমরা 7-1 হারিয়েছিলাম। তারপর পরে আমরা আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়েছি। সো আসলে আমাদের প্রমাণ করার কিছু নেই, আমরা এখানে 4টা স্টার দেখতে পাচ্ছেন। আমরা কখনোই বলি না যে আমাদের 4টা স্টার, কখনো কারো মুখে মুখে শুনবেন না যে আমরা আসলে এটা বলি আমাদের 4টা স্টার আছে, কিংবা যেমন আমরা ব্রাজিলকে দেখি যে 5টা স্টার আমাদের। তারপর আর্জেন্টিনা আমরা 7টা গোল দিয়েছি ব্রাজিলকে সেই 14 সালে। সেইটাকে নিয়ে গতকালকে আমরা যখন 7টা গোল দিলাম কুরাসাওকে, তারপরে দেখতেছে ট্রলের বন্যায় ব্রাজিলকে ভাসাচ্ছে। তারপরে ব্রাজিল আবার যখন আমরা দেখলাম যে 6টা গোল দিল, তারপরে ওটা স্পেন আর্জেন্টিনাকে একটা টানে আনতেছে 6-1 গোলে। মানে কি একটা অবস্থা! গোল দিয়ে আমরা 14 সালে দিছি, 18 সালে আবার আর্জেন্টিনা খেয়েছে স্পেনের কাছে। এটা নিয়েও দেখছি বেশ কিছু ট্রল হচ্ছে, এবং সেক্ষেত্রে এখনকার কিছু রাজনৈতিক ছবির একজন চরিত্র জার্মানি হলে দুপাশে ব্রাজিল আর্জেন্টিনা, এই ব্যাপারটা কেন আপনার কাছে যদি আসি? আর্জেন্টিনা তো বরাবরই আমরা, বিশেষ করে যখন ব্রাজিল 7টা গোল খায়, তো তখন মানে
দল যে জার্মানি দেখ বা যেই দেখ, খেলা কিন্তু হয় বা তর্ক বিতর্ক হয় আপনার হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। তো আবার একটা সময় সৌদি আরবের জার্সিও বেশ জনপ্রিয় হয়ে গেল হ্যাঁ, বাংলাদেশে, তারা তাই না? হচ্ছে তখন দোহাই দেয়াইছিল আর্জেন্টিনা যখন একটা গোল খেয়ে যখন পিছায় পড়ে গত বিশ্বকাপে, তখন ব্রাজিলরা কিন্তু এটা নিয়ে হচ্ছে প্রচন্ড পরিমাণে ট্রল করে। তারা তখন সৌদি আরব হয়ে যায় এবং অনেকে তো হচ্ছে মুসলিম বিশ্ব, তারা তো সেটা সাপোর্ট করে। তো সেই ক্ষেত্রে আর্জেন্টিনা এবং ব্রাজিল প্রতিপক্ষ তো দুইজন, সেখানে এর হচ্ছে আর্জেন্টিনার যদি খারাপ কিছু থাকে তারা ওইটাকে হাইলাইটস করে, এবং সেটা যেই করুক, জার্মান দেখ বা স্পেন দেখ, বাট সৌদি আরবই দেখ। বাহ, বাহ। যেই দেখ, কিন্তু তর্ক বিতর্ক হবে এই দুই দলেরই। বাহ, খুব সুন্দর করে বললেন আপনি। আমরা আবার হাসিনুরের কাছে ফিরতে চাই। জাপান এবং নেদারল্যান্ডস যে ম্যাচটা, সেখানে জাপান দুইবার পিছিয়ে পড়লো, আবারও কাম ব্যাক করলো, সেটা কিভাবে দেখছেন ম্যাচটাকে? এই ম্যাচটা যে খুবই ব্লকবাস্টার হবে এই জিনিসটা আমি অনেকবার ধরে বলে আসতেছি, বিকজ জাপান ইনকনসিস্টেন্টলি হুট করে ভালো খেলতেছে না। তারা এর আগের বিশ্বকাপেও করেছেন, প্রবাবলি এমন একটা পর্যায়ে চলে আসছে যে ডার্ক হর্স টার্মটাও মনে হয় তাদের ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য না, বিকজ এটা আনএক্সপেক্টেড কোনো কিছু না। জাপানের জিনিসটা ফার্স্ট অফ অল যেটা ভালো লাগে সেটা হচ্ছে এশিয়ান কান্ট্রি বিশ্বকাপে যে খুব ভালো করতেছে এরকম এর আগে আমরা দেখি নাই, বাট জাপান কনসিস্টেন্টলি ভালো করতেছে। গত বিশ্বকাপে ভালো করেছে, এইবার ভালো করেছে। অ্যান্ড সবচাইতে অসাধারণ ব্যাপার আমার পার্সোনালি যেটা লেগেছে সেটা হচ্ছে যে হাইট নিয়ে কথাবার্তা অনেক বেশি হয়। অ্যান্ড নেদারল্যান্ড আমরা জানতাম আগে থেকে যে ওরা পজিশন বেস ফুটবল খেলে, বলের পজিশন নেদারল্যান্ডেরই বেশি থাকবে, ইটস অবভিয়াস। জাপান ট্রাই করবে ক্যাওস থেকে কোনো কিছু ক্রিয়েট করার, কিন্তু সেট পিস থেকে জাপান গোল করে ফেলবে এই জিনিসটা মনে হয় না ম্যাক্সিমামের সিলেবাসে ছিল, বিকজ দের ইজ ভার্জিল ভ্যান ডাইক, লিটারালি দানবীয় একজন পার্সন যার এরিয়াল ডোমিনেন্স এত বেশি। তো এরকম একজন পার্সন উপস্থিত থাকার পরে, এবং ওভারঅল যদি আমরা তাকায় দেখি যে নেদারল্যান্ডের এরিয়াল ডোমিনেন্স 100% বেশি থাকবে জাপানের চাইতে, এই জায়গা থেকে সেট পিসে গোল বের করে ফেলছে, দ্যাট ওয়াজ ট্রিমেন্ডাস। এবং মনস্টার মেন্টালিটির কথাবার্তা বলি যদি, যে দুইবার পিছায় পড়ার পরে এক্স্যাক্টলি কাম ব্যাক দেন, কাম অ্যান্ড কোয়াইট, খুব একটা প্যানিক করে নাই, মোটেও অনেক বেশি তাড়াহুড়া করে নাই। ইট ওয়াজ লাইক রিটেন ইন দ্য স্টার্স যে না আমরা পারবো। অ্যান্ড তাদের কিন্তু অনেকগুলো মেইন প্লেয়ার মিসিং, তাদের এন্ডো নাই, মিনামিনো নাই, মিতোমা নাই, স্টিল তারা তাদের মতন খেলেছে। এবং জাপানের সবচাইতে সিগনিফিকেন্ট পয়েন্ট যেটা আমরা এটা লাস্ট 4-5 বছর ধরেই দেখছি, স্টার প্লেয়ারের উপরে তারা অনেক জি, নির্ভর অবশ্যই করে আমরা না। আবার এই গল্পে ফেরার চেষ্টা করব। মঞ্জুর, একটা কুইজ বোধহয় আছে আমাদের হাতে, এটা সেটের দর্শকদের জন্য নয়, এটা টেলিভিশনে যারা দেখছেন তাদের জন্য। প্রশ্নটা হচ্ছে, ফুটবলে স্পেনকে কোন নামে ডাকা হয়? অপশনগুলো হচ্ছে লা রোজা, দ্য ব্লুজ, সেলেসাও, স্কোয়াড্রো আজুরি। উত্তর দেওয়ার জন্য ভিজিট করতে হবে facebook.com/sports24team। এই ঠিকানায় সঠিক উত্তরদাতা পাবেন চ্যানেল 24 এর পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর এর সাথে একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরছি, আশা করি সাথে থাকবেন। আইগ্যাস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে স্বাগত জানাচ্ছি আবারও। টিটু ভাইয়ের কাছে ফিরে আসবো। আমরা স্পেন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। অনেকে মনে করেন এবার স্পেন শিরোপা নিতে পারে। আজকে তাদের ধরনটা কি হতে পারে, খেলার ফরমেশন কি দাঁড়াবে? ওকে, সো আমি চিন্তা করছিলাম আসলে যে জাপান নেদারল্যান্ডেরটা আগে দেখবো। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, তো কালকে খেলাটা আসলে দেখা গেছে যে অবশ্যই পজিশনে বেশি ছিল নেদারল্যান্ডস, প্রায় 60 and 40 এক্স্যাক্টলি ছিল স্পেন। টোটাল শট 10-10 ছিল, বা টার্গেটে হল্যান্ড নেদারল্যান্ডে বেশি ছিল। বাট আমরা যদি এই পিকচারটা দেখি, এখানে দেখা যাবে যে ওয়েন জাপান ওয়াজ অ্যাটাকিং, সো দৃশ্যটা এরকম, জাপানের এই পুরো 10 প্লেয়ার, এবং এখানে কিন্তু হল্যান্ড দেখছি যে আমরা ব্যাক 4 অ্যান্ড ওরা অনেকটা 4-1-4-1 টাইপের ডিফেন্ডিং করছে। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে একজন শুধু জাপানের হাফে, বাকি সবাই এদের নেদারল্যান্ডের হাফে চলে এসছে। এটা কি খুব ক্লাসিক হাই প্রেস? মানে হাই প্রেস ঠিক না, দে আর বিল্ডিং আপ ইন দ্য অপোনেন্টস হাফ। মেইনলি আমরা বিল্ড আপ করি গোলকিপারের কাছ থেকে বল নিয়ে নিজের হাফ থেকে, বাট দে আর অ্যাটাকিং শেপটা হচ্ছে যে অপোনেন্ট হাফে। আমি জাস্ট বোঝাচ্ছি যে পজিশন নেদারল্যান্ডের বেশি ছিল, বাট জাপান ওয়েন দে ওয়ার হ্যাভিং দ্য বল, দে ওয়ার মোর অ্যাগ্রেসিভ অ্যান্ড ট্রাইং টু প্লে ইন দ্য অপোনেন্ট হাফ। ওইটা ছিল তাদের দেখার ব্যাপার। তো এখানে যদি গোলের ব্যাপারটা আমরা একটু দেখি, এখানে যে একটা সেট পিসের পরে এই দৃশ্যটা, যার জন্য জাপানের ম্যাক্সিমাম প্লেয়ারও ছিল এখানে, এবং ভ্যান ডাইক সহ হল্যান্ডের সব হেডাররা ছিল এখানে, যারা টল অ্যান্ড গুড ইন দ্য এয়ার।
সো এখানে যেটা হয়েছে যে ভ্যান ডাইক লাস্ট মোমেন্টে ফ্রি হতে পেরেছে, তো এটা নিয়ে জাপানের একটা ডিফেন্ডার কিন্তু পরে ক্লেম করেছে যে হি পুস্ট হিম। সো ওই জিনিসটা এখানে এসছে, বাট তারপরে আমি বলবো যে 6 ইয়ার্ড বক্সেরও বাইরে, তার মানে পেনাল্টি এরিয়ার থেকে একটু সামনে, এইখান থেকে এই ক্রস থেকে পারফেক্টলি রাখা বডি ব্যালেন্স উইথ দ্য জাম্প ইটস নট ইজি স্কিল। সো এটা ভ্যান ডাইক করেছে খুব সহজে এবং প্লেসমেন্ট ওয়াজ ভেরি গুড। এবং এইখানে আমরা দেখবো যে এই প্লেয়ারটা যেটা করছে, হি ওয়াজ আস্কিং দ্য লাইনম্যান দ্যাট হি ওয়াজ পোস্ট, যে জিনিসটা এখানে আমি এই জন্য দেখিয়েছি আর কি। এই যে এখানে দেখাচ্ছে পরিষ্কার যে আমাকে ধাক্কা দিয়েছে। তো আই ডোন্ট নো, নিশ্চয়ই ভিএআর চেক করেছে, ইট ওয়াজ আই থিঙ্ক ওকে। সো এখানে আমরা দেখবো যে জাপানের গোলটা মানে একটু সময় লাগছে এখানে এই জন্য যে এই জায়গাটার থেকে যখন বলটা পায়, আপনি দেখেন ওর বডি পজিশনিং দেখেন, এটা কিন্তু ইজি স্কিল না। গোল পোস্ট হচ্ছে এখানে, বাট হিজ উইথ দ্য বল টুয়ার্ডস দিস অ্যাঙ্গেল, ওইখান থেকে শর্ট করবে এটা কেউ কিন্তু আশা করেনি। তো স্বাভাবিকভাবে পাস করার কথা যেখানে আছে, বাট হি মেড দ্য ট্রিক, সাডেনলি তার একটা স্পেশাল টার্নের মধ্যে গোল করেছে। এবং মেইন ফ্যাক্টরটা হয়েছিল এই ডিফেন্ডারকে জায়গাটায় কাটিয়ে করা, দুইজনকে পার করে দেয়া, এবং একটা স্প্লিট সেকেন্ডে হয়তো পা দিলে ব্লক হতে পারতো শটটা। কিন্তু এই যে এখানে মেইন এটা ডিস্ট্রাকশন ফর গোলকিপার ওয়াজ দিস এরিয়া। গোলকিপারের ধারণা সে হয় একে দেবে অথবা পাস একে ওখানে দেবে। দিবে না, হি ওয়াজ ট্রাইং টু সে মেবি ওকে দিতে পারতো, কিন্তু যে শটটা হয়েছে, শটটা গিয়েছে আসলে জাপানের এই প্লেয়ারের ঠিক পাশ প্লেয়ারটাকে দিয়ে। আনমার্কড অনেকটা। এটা ওইখান থেকে বল আসতে আসতে বল ট্রাভেল, সো বল আসতে আসতে হয়তো ভ্যান ডাইক চলে আসতো প্রেসিংয়ে, এটা সমস্যা না। বাট এখান থেকে ইট ওয়াজ আনএক্সপেক্টেড শট, এবং ওই প্লেয়ারটার কারণে এখানে তার সামনে দিয়ে গিয়েছে যে এই জায়গাটা দিয়ে, এখানে জাপানের প্লেয়ারটা আপনি দেখছেন যে জাম্প করছে বলের পাশে। সো হি ওয়াজ নট ইন্টারফেয়ারিং উইথ দ্য প্লেয়ার্স অর দ্য গোলকিপার, দ্যাটস ওয়াই ইট ওয়াজ আ গোল, লেজিট গোল। এবং এখানে আমি মানে ইয়েটা দেখতে চেয়েছি যে এখানে জাপানের লেফট ব্যাকটা শুধুমাত্র এই প্লেয়ারটার জন্য বিভ্রান্ত হয়েছে, কারণ ও বল নিয়ে যখন ভিতরে আসছে ও ওভারল্যাপ করেছে। তো ওই সময় ডিফেন্ডারদের চিন্তা করতে হয় যে হোয়াট শুড আই ডু, ডিসিশন মেকিং, যে এর সাথে যাব না এখানে থাকবো, যার জন্য একটা ছোট্ট স্পেস সে পেয়েছে এখানে, এবং এর রানের মাধ্যমে এখানে পেয়েছে, এবং ওর স্ট্রাইকটা ছিল ট্রিমেন্ডাস, এবং যার জন্য এই গোলটা হয়। এবং জাপানের এই যে যেটা নিয়ে আমরা কথা বলছিলেন, যে উনি বলছিলেন যে সেট পিস থেকে গোল, এখানে যেটা দেখা যাচ্ছে যে জাপান ইচ্ছে করে এখানে ব্লক করেছে হচ্ছে এই প্লেয়ারটাকে, এই কিন্তু হেড করেছে, অ্যান্ড পারপাসলি দিস গাই ব্লক দিস প্লেয়ার সো হি ক্যানট কাম টু দ্য বল। সো এটা কিন্তু একটা প্ল্যানের মধ্যেই ছিল, এবং এখান থেকে সে হেড করে এই গোলটা করে। আমরা এখন কি স্পেনের প্রসঙ্গে আসতে পারি? হ্যাঁ, শিওর। আজকে তো একেবারে স্পেনের প্রথম, যেহেতু বিশ্বকাপে তাদের ধরনটা কি হতে পারে সেটা দেখার সুযোগ। ইয়ামাল কি আসছে শেষ পর্যন্ত মনে হচ্ছে? হি ইজ রিকভারিং, ফুললি ফিট বলছে, বাট হয়তো স্টার্ট করাবে পুরো সময় ইভেন নিকো উইলিয়ামসও হয়তো স্টার্ট করবে না। তো আমরা যদি এখানে দেখি, যদি আসে, হ্যাঁ, তো এখানে আমার ধারণা উনাই সিমন খেলবে, কুকুরেয়া খেলবে, ল্যাপোর্তে খেলবে, কুবার্সি খেলবে, এবং এখানে লরেন্তে সে রাইট ব্যাকে খেলবে। মেইনলি হচ্ছে দ্য মিডফিল্ড ট্রায়ো। সো ওরা বিল্ড আপের সময় দেখা যায় রড্রি একটু পিছনে থাকে, ডিপ লাইং থাকে, এবং তখন পেদ্রি এবং ফ্যাবিয়ান রুইস চলে যায় হচ্ছে স্ট্রাইকারের দুই পাশে, এবং এরা হচ্ছে যে এখানে হয়তো বিয়ানা খেলবে এবং ফারহান তোরেস খেলবে, ওয়েটজাবাল উইল বি দ্য স্ট্রাইকার, মেইন স্ট্রাইকার। তো ওদের বিল্ড আপ 4-2-3-1-এই খেলবে, এটাই মানে 4-3-3, ওরা 4-3-3, বাট বিল্ড আপের সময় দেখা যায় যে হয়ে যায় 2-4, এখানে বাকি প্লেয়ার চলে আসে। তো ওই জিনিসটা আমরা দেখব। এবং এখানে গোলকিপার সিমন ইনিশিয়েটস প্লে, শর্ট পাসেস টু সেন্টার ব্যাকস, ল্যাপোর্তে অ্যান্ড কুবার্সি স্প্লিট ওয়াইড, দুই পাশে যায়, রড্রি ড্রপস বিটুইন দেম অ্যান্ড ক্রিয়েটস 3 versus 2 superiority in the defending third. Then they can go there and Cape Verde's mainly 2 striker press করবে, and fullback Sukure and Lorente will be high up. And এখানে আমরা জানি পজিশন প্যাটার্নসটা, পেদ্রি, রদ্রি ফ্রম ডাবল পিভট, দে ক্যান অপারেট ফ্রম দেয়ার। কি মুভমেন্টস আমি বলবো অ্যাভারেজ 63% পজিশন থাকে, পেশেন্ট বিল্ড আপ, কুইক সুইচেস অফ প্লে টু বি এক্সপ্লয়েট ডিফেন্সিভলি। সো এক পাশে ওভারলোড করে আরেক পাশে। কোনো প্রেডিকশন আছে গোলের?
প্রেডিকশন আসলে মানে প্রথম দেখা হচ্ছে এই হ্যাঁ, দুই দলের। যেমন একহালি গোল হবে এরকম ধরে নিয়েছিলাম আমরা যে কুরাসাওয়ার সাথে 7টা হয়েছে, সো ইউ নেভার নো, বাট আমার মনে হয় যে সবাই তাদের সর্বোচ্চটাই তো চেষ্টা করে, এবার প্রতিপক্ষ দিয়েও যাই হোক চেষ্টা না করবে। কেন। যারা ক্যামেরুনকে পিছনে ফেলে এসছে তারা নিশ্চয় ছেড়ে দিবে না, সো এদের টিমও এইভাবেই চেষ্টা করবে। এটা তো একটা খুব ছোট্ট দ্বীপ রাষ্ট্র। রাইট। নিশ্চয়ই ফিরবো আপনার কাছে আবারও, তবে ইশরাত আপনার কাছে ফিরতে চাই। আপনার সাথে যারা আছেন তারা কি ভাবছেন আজকের ম্যাচগুলো নিয়ে? হাসিনুর, আমরা তো বিরতির আগে যে গল্পটা করছিলাম, ম্যাচ ড্র হলো জাপান এবং নেদারল্যান্ডসের, এটা কি ড্র সত্যিকার অর্থে হয়েছে নাকি কারো হার হয়েছে এই ম্যাচে? এই কথাটাই ছোট্ট করে একটু জানতে চাই, পরবর্তীতে আজকের ম্যাচের আমি জাস্ট বলবো যে মেবি জাপানের জন্য মোরাল ভিক্টরি, দুইবার পিছিয়ে পড়ার পরে কামব্যাক করা, অ্যান্ড একই সাথে র্যাঙ্কিংয়ে খানিকটা আগায় থাকা টিমের এগেইনস্টে ড্র করতে পারা, দ্যাটস ইট। বিগ ম্যাচ স্পেন big match. এবং কেপ ভার্দে। এই ম্যাচটিতে আসলে কেপ ভার্দেকে কোনোভাবে স্পেনকে চমকে দিতে পারে কিনা, কি মনে হচ্ছে? একদম সহজ করে বললে আমি এরকম কিছুই এক্সপেক্ট করতেছি না, বিকজ স্পেন এবার যাচ্ছে একদম হট ক্যান্ডিডেট হিসাবে। টপ 3টা টিম যদি আমরা রাখি বিশ্বকাপের সম্ভাব্য ক্যান্ডিডেট যারা, তার মাঝখানে 100% স্পেন থাকবে। ডিপেন্ড করতেছে যে যারা স্টার্টিং 11 আজকে লামিন এবং নিকো খেলবে কিনা, দ্যাটস দ্য বিগ কোশ্চেন, বিকজ লম্বা একটা সময় ধরে ইনজুরি পার করে এরপরে আসতেছে। যদি আসেও তারপরে ম্যাচের রিদম কেমন হবে, ইট টেক্স টাইম ইউজুয়ালি, যে ইনজুরি থেকে ব্যাক করার পর সাথে সাথে কেউ গিয়ে 100% শার্পনেসে ম্যাচে পারফর্ম করতে পারে না। সো ওই জায়গাতে একটা কোশ্চেন মার্ক থাকবে যে স্পেনের ওভারঅল পারফরমেন্স কেমন হবে, টিম কেমন সিলেক্টেড হচ্ছে সেটার উপরে বেস করে। বাট স্ট্রেংথ উইকনেসের হিসাব করলে 100% এই জায়গাতে স্পেন অনেক আগানো। আমি বিগ স্কোরই আশা করতেছি এই জায়গায়। শুধুমাত্র আজকের ম্যাচের জন্য নয়, স্পেনের আসলে দুর্বলতার জায়গা যদি আমরা খুঁজতে চাই, কোনো দুর্বলতার পয়েন্ট কি আপনার চোখে পড়েছে কিনা? খুব সিগনিফিকেন্ট দুর্বলতার জায়গা অ্যাকচুয়ালি আমি বলবো না এই জায়গাতে, আমার কাছে মেইন পয়েন্ট এটাই মনে হয়। বাট বড় ফ্যাক্টর যেটা হতে পারে, এর আগে আমরা ইউরোতে দেখছি যে দুইটা উইংয়েই খুব স্ট্রং ছিল, এদিকে নিকো দুর্দান্ত করতেছে, এদিকে লামিনও দুর্দান্ত করতেছে। লামিনের ইনজুরির কথা বললাম, যদিও এক্সপেক্ট করি বার্সাতে ফুল সিজন যেরকম দেখেছি ইউজুয়ালি সে এসেই ভালো পারফর্ম করে, বাট নিকোর সিজনটা কিন্তু ক্লাবে খুব ভালো যায় না। ইউরোতে ঠিক যেভাবে পারফর্ম করেছে ওই জিনিসটা আমরা এইবার ক্লাবে দেখি নাই। সো এইটা একটা বড় ফ্যাক্টর হইতে পারে যে যদি সেম টাইপের সার্ভিস না দিতে পারে তাহলে অফকোর্স স্পেনের অ্যাটাকে একটা ইমব্যালেন্স হয়তো আমরা দেখতে পারি। বাট দ্য ট্রুথ ইজ তাদের মিডফিল্ড হেভিলি স্ট্রং এবং তাদের স্কোয়াড ডেপথ খুবই ভালো এই জায়গাতে। সো ব্যাকআপ যথেষ্ট পরিমাণে আছে, যদি এক ওয়েতে কাজ না করে তাহলে অল্টারনেটিভ ওয়ে বের করা খুব টাফ তাদের জন্য না। আচ্ছা, আমাদের সেটের দর্শকদের জন্য আমার হাতে একটি কুইজ রয়েছে। আজকের প্রশ্ন, 2026 ফিফা বিশ্বকাপের সর্বকনিষ্ঠ খেলোয়াড় কে? অপশন এ এন্ড্রিক ফেলিপে, অপশন বি গিলবার্তো মোরা, অপশন সি লাবিনে ইয়ামাল, অপশন ডি পাউ কুবার্সি। আমি যে কোনো একজনের উত্তর নেব। আচ্ছা, জার্মানি গত রাতে জয় করেছে, তার বলুন। আই থিঙ্ক পাউ কুবার্সি, আমার নামটা খেয়াল আসতেছে না, বাট হি ইজ এ মরক্কান প্লেয়ার। সরি। আচ্ছা, আমরা আবার না, আপনার সুযোগ নেই, তবে আরেকজন হাত তুলেছেন, তারটা উত্তর শুনতে পারি আমরা। অপশন বি অপশন বি গিলবার্তো মোরা। আচ্ছা, এখন উত্তরটা উনি রাইট বলেছে, তো ওনাকে জয়ী করতে পারি আমরা আজকে? নিশ্চয়ই। ওকে ওকে। এবং হাসিনা, আর্জেন্টিনার জার্সিও আছে, আমরা দিয়েও দিতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। হ্যাঁ, ব্রাজিল ফ্যানের হাত একটা জার্সি থেকে। যদি আছে এভাবে হলে মনে হয় ভালো হতো না, এখানে অবশ্যই এভাবে দেখা যাচ্ছে না। ওকে হাসিনুর, স্পেনের শক্তিমত্তার জায়গাটা তো বললেন, দুর্বলতার জায়গাটাও বললেন আপনি। গতকালকের জার্মানির ম্যাচটার মতোই কি আজকের ম্যাচের ফলাফল হতে পারে কিনা, কোনো সম্ভাবনা রয়েছে কিনা? খুবই ভালো সম্ভাবনা আছে। স্পেন চাইবে শুরুতেই একটা স্টেটমেন্ট দিয়ে দিতে তাদের স্ট্রেংথের ব্যাপার যেটা, এবং স্পেনের একটা বড় সুবিধা হচ্ছে অন্যান্য টিমের দিক থেকে, সেটা হচ্ছে তাদের ক্লাব কানেকশন। বার্সাতে খেলা সেম প্লেয়ারগুলো এই জায়গাতে বেশ কয়েকটা কানেকশন পাচ্ছে। লেটসে আমরা যদি বলি এই জায়গাতে পেদ্রি খেলতেছে, লামিন খেলতেছে, অ্যান্ড অলমো খেলতেছে, ফেরান তোরেস, তো দে নো দেয়ার মুভমেন্ট, যে কিভাবে আসলে কিভাবে মুভ করে না করে। না হলে হলো, তাই না? একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ। একটা জিনিস কি খেয়াল করেছেন ইশরাত, যে আমাদের দর্শক সারিতে আর্জেন্টিনার জার্সি ইদানিং বেশি দেখা যাচ্ছে? ইদানিং বেশি দেখা যাচ্ছে, কারণ আর্জেন্টিনার ম্যাচ সামনে রয়েছে, এর জন্য তারা একটু দলগতভাবে। এবং আজকে অবশ্য জিতেছেনও একজন আর্জেন্টিনার সমর্থক। তার একদমই। এই ওয়ার্ল্ড কাপ নিয়ে আর্জেন্টিনা জিতবে কিনা সেটা দিয়ে আমরা বোধহয় শুরু হ্যাঁ, করতে সেটা দিয়ে আমরা শুরু করতে পারি। শুরুতেই বলি, আমরা জিততে আসিনি, আমরা ট্রফিটা ডিফেন্ড করতে আসছি, যেটা আমাদের কোচ লিওনেল স্কেলোনি বলে গেছে। কিন্তু পরপর তো দুইবার পাওয়ার কোনো ইতিহাস নাই। আছে, আর্জেন্টিনার নেই কিন্তু আছে। আচ্ছা,
কার আছে বলেন তো? ব্রাজিলের কার আছে বলেন? ব্রাজিলের আছে। ব্রাজিলের মতো হওয়ার চেষ্টা করছে। এবং ইতালিরও আছে। আচ্ছা, হাসিনুরের কাছে আবার ব্যাক করতে চাই। আজ বেলজিয়ামের একটি ম্যাচ আছে, ইরানের একটি ম্যাচ আছে। বেলজিয়ামের দলটার বর্তমান কন্ডিশনটা প্রত্যাশার জায়গা থেকে বেলজিয়াম কেমন করবে বলে মনে হচ্ছে আপনার? 18 বেলজিয়ামটা খুবই পিকে ছিল, স্পেশালি অ্যাটাকের দিক থেকে। এইবারের বেলজিয়ামটা আই উড সে ব্যালেন্সড। এর আগের বেলজিয়াম যেরকম দেখেছি তার চেয়ে অবশ্যই বেটার, স্পেশালি স্ট্রাইকারের পেছনে যে তিনটা নামের দিকে যদি তাকাই, ইভালুয়েট না করে উপায় নাই। দের ইজ ডোকু, ড্রিবল কিং বেসিক্যালি, একদম বিস্ট মোডে আছে ম্যানচেস্টার সিটির হয়ে হোল সিজন জুড়ে অনেক ডিফাইনিং মোমেন্ট উপহার দিয়ে গেছে, একাই ক্রিয়েট করার সক্ষমতা রাখে। অ্যান্ড দেন দ্যার ইজ কেডিবি, ওজি লেভেলের প্লেয়ার বলা যায়, যে প্লে মেকিংকে বর্তমান সময়ে যদি আমরা একদম টপ রেটেড সিচুয়েশনে দেখতে চাই যে কারা ওই লেভেলে নিয়ে গেছে, কেভিন ডি ব্রুইনে ইজ দেয়ার। সো এই লেভেলে দুইটা প্লেয়ারের সাথে সাথে একই সাথে ট্রসার্ড, যে ভালো রকমের ওয়ার্ক রেট দেয়। সো এই জায়গাতে আমার মনে হয় ফরওয়ার্ড লাইন নিয়ে কোশ্চেন ক্যারি করতে পারবে না। ইনফ্যাক্ট মিডফিল্ড ইজ গুড এনাফ, টিএলম্যান্স প্রোভাইড করতে পারার মতন। সবচাইতে বড় ব্যাপার হবে যে ডিফেন্স লাইনটা কতখানি হোল্ড করতে পারে, এই জিনিসটা একটা কোশ্চেনের জায়গা হইতে পারে। বাট যদি এখানে ক্লিক করে, বেলজিয়ামের খুব ভালো সম্ভাবনা আছে যে মেবি যারা এদেরকে খুব একটা রেট করতেছে না তাদের জন্য সারপ্রাইজ প্যাকেজ হয়ে আসতে পারে। হাসিনুর, একটু অন্য প্রসঙ্গে আসতে চাই, সেটা হচ্ছে এইবারের বিশ্বকাপ নিয়ে অনেক প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘিরে, এবং তারা আয়োজক হিসেবে যা যা করছে, বিশেষ করে ইরানের সাথে এখন পর্যন্ত যা হয়েছে। সোমালিয়া থেকে প্রথমবারের মতো একজন রেফারি এসেছিলেন, তাকে কোনো কারণ না দেখিয়ে ফেরত পাঠানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কি এই ধরনের একটা আয়োজন করার নৈতিক কোন অধিকার থাকে এইসব ঘটনার পরে? এই জিনিসটা মনে হয় না কেউই খুব একটা সাপোর্ট করতে পারবে, বিকজ ফুটবলকে আমরা দেখতে চাই রাজনৈতিক যে কোনো ধরনের কলঙ্ক মুক্ত বা জটিলতা মুক্ত। ফুটবলটা ফুটবলের জায়গায় থাকুক, এটা আমরা সবসময় চাই, বিকজ ইটস আ বিউটিফুল গেম। রাজনৈতিক টানাপোড়েন ফুটবলকে যখন স্পর্শ করে, এটা দেখতে আসলে কারোরই ভালো লাগে না। যে একজন রেফারি ফার্স্ট টাইম সে সুযোগ পেয়েছে, তাকে কোনো টাইপের রিজন না দেখিয়ে তাকে ডিনাই করা। এবং ইরানের সাথে যেটা হচ্ছে যে এইটা কোনো ছেলে খেলা না, এটা একটা বিশ্বকাপ, এবং বিশ্বকাপ খেলার আগে প্রত্যেকের প্রপার প্রস্তুতির প্রয়োজন হয়। আমরা তাকে যদি কনস্ট্যান্টলি এরকম সাপ্রেস করতে থাকি যে তুমি এতক্ষণের মধ্যে স্টেডিয়ামে ঢুকবা, এতক্ষণের মধ্যে বের হয়ে যাবা, তুমি এইভাবে প্রস্তুতি নিবা, এইভাবে নিবা না, তাহলে এইটা তাদের জন্য একটা কন্টিনিউয়াল থ্রেট। এবং সবচাইতে প্রশংসার ব্যাপার প্রবাবলি এইটাই যে এই জায়গায় এত কিছুর পরেও ইরান দমে যায় নাই, তারা দুর্দান্তভাবে রেজিলিয়েন্সটা দেখাই যাইতেছে। কাতার বিশ্বকাপের সময় কিন্তু অনেক দল বিভিন্ন ধরনের প্রতিবাদ করেছে, কেউ মুখে হাত দিয়ে ছবি তুলেছে। এই সময় কি দলগুলো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকারের যে রেকর্ড, সেটার ব্যাপারে এক ধরনের নীরবতা পালন করছে, বা ফিফাও কি একটু চোখ বুজে থাকছে? এটা অবশ্যই বলা যায় যে এক ধরনের সিলেক্টিভ প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি। মেবি তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে যেটা হচ্ছে যে এই জায়গায় প্রতিবাদ করার সাহস হয়তো বা অত বেশি হচ্ছে না, যেটা আমরা অ্যাকচুয়ালি বরাবরই দেখে আসি যে ইউএসএ পাওয়ারফুল কান্ট্রি, এদের এগেইনস্টে ভয়েস রেইজ করতে হয়তো বা দুইবার ভাবছে। বাট ওভারঅল আমার নিজের কাছে এটা মনে হয় যে একটা সব কিছু মিলে একটা আনফর্চুনেট ব্যাপার, আমরা কেউই এই জিনিসটা এক্সপেক্ট করি না। ইনফ্যাক্ট আমরা যদি এই বিশ্বকাপে ইনফ্যাক্ট হাইড্রেশন ব্রেকের ব্যাপারটাও যদি দেখি, জাস্ট ফর রেভিনিউ জেনারেশন, গতকাল ভ্যান্ডাইকও বলেছে এই জিনিসটার কোনোই দরকার নাই। এবং সত্যিকার অর্থে আমেরিকাতে ওরা যেইভাবে আসলে ফুটবল খেলে, যেটা আমেরিকা ওরা বলে এটাকে সকার, ওরা ফুটবল বলে ভিন্ন কিছুকে, এবং প্রায়ই ওরা রেভিনিউ জেনারেট করার জন্য ব্রেক দেয়। সো এইটা একটা বড় কোশ্চেন হয়ে গেছে যে অ্যাকচুয়ালি আমেরিকা ফুটবল গেমটাকেই এখানে ইনফ্লুয়েন্স করে তাদের মতন স্ট্রাকচার এই করার চেষ্টা ভিআর করছে কিনা। প্রযুক্তিটার জন্য যে বিরতিটা, সেটাকে কি মনে করছেন? আই থিঙ্ক এইটা হয়তো বা লাগে। গত বিশ্বকাপে আমরা হুট করে যেটা দেখেছিলাম যে এক্সট্রা টাইম অনেক বাড়িয়ে ফেলেছে। সো ভিআর যদি আলটিমেটলি ভালো রেজাল্ট দেয়, দ্যাটস ওকে। বাট হাইড্রেশন পয়েন্টের কারণে যেটা হচ্ছে যে গেমের ফ্লো ডিসরাপ্টেড হচ্ছে বারবার, এই জিনিসটা অ্যাকসেপ্ট করার মতন না। আমরা টিটু ভাইয়ের কাছে ফিরে যাব। ইরানের সংবাদ সম্মেলনে একটা পর্যায়ে একজন খেলোয়াড় খানিকটা বিরক্ত হয়ে প্রশ্ন করলেন যে ভাই, আপনারা তো ফুটবল নিয়ে কিছু জিজ্ঞেস করলেন না, সব রাজনীতি নিয়ে প্রশ্ন। ইরানের ফুটবল নিয়ে কথা বলতে চাই, ইরান আসলে দল হিসেবে কি অবস্থায় আছে? অ্যাকচুয়ালি আমার মনে হয় যে চ্যালেঞ্জেসগুলি তারা ফেস করছে, ইনক্লুডিং এভরিথিং, বিগিনিং অফ দ্য স্যাংশন অ্যান্ড অল দোজ থিংস, বিকজ ইরানের আমার যে কোচগুলি পরিচিত, তারা একসময় $10,000 চাকরি করতো মান্থলি। সো এখন $2,000 কাজ করতে চায়। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সাফারিং দে আর গোয়িং থ্রু। সো অ্যাকচুয়ালি এই জিনিসগুলি মানুষকে মাঝে মধ্যে স্ট্রং করে দেয় মেন্টালি। সো আমার মনে হয় যে ইরানের সাথে যেটাই হোক, দে উইল প্রুভ ইট ইন দ্য ফিল্ড, যে ওইটা ফেরত দেওয়ার চেষ্টা করবে যে উই আর হিয়ার টু show our game to the world. Even then we had sanctions, all those things, political issues. But একটা জিনিস হচ্ছে এখনকার, এটা তো আমাদের
এই যেই সময়টা আমরা বাস করছি, এভরিবাডি হ্যাজ আ ওপিনিয়ন টু গিভ, ইটস নট আ প্রবলেম, অ্যান্ড ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল টু এভরিওয়ান। আপনি যতই নিজেকে বলেন যে আমি এগুলি করি না বা এগুলির ঊর্ধ্বে, ইউ হ্যাভ টু বি দেয়ার। প্রতিপক্ষ তো নিউজিল্যান্ড, কি মনে হয় খেলায় আমার মনে হয় যে কার ইট অবস্থা উইল কি বি আ থাকবে? ভেরি ক্লোজ গেম এবং ইরান উইল ট্রাই টু প্রুভ দেয়ার পয়েন্টস। আমরা যদি এখানে দেখি, নিশ্চয়ই। ইরান ধারণা ছিল যে হয়তো 4 ব্যাকে খেলবে, 5 ব্যাকও হতে পারে, সো ইউ নেভার নো। তো এখানে ওরা যেটা করে যে লেফট ব্যাক এবং রাইট ব্যাক পুশ হাই ইন পজিশন, 5-3-2 বিকামস এফেক্টিভ 3-3-4-2 যদি ওরা 5 ব্যাক খেলে থাকে, এবং ওয়াইড অ্যাটাকিং অপশনসগুলি ওরা সবসময় রাখে। 5 ব্যাকে খেলার সুবিধা কি? 5 ব্যাক হলে ল্যাটারাল কাভারেজ বেশি, অপোনেন্টের আপনাকে যদি 4 জন দাঁড় করায় আমি, তো পাশাপাশি আপনি দেখেন এখানে 3 জন আছে, তাই না? সো ল্যাটারাল কাভারেজ ফিউ, এখান থেকে তো স্পেসগুলি আছে। 4 ব্যাক থাকলে মোটামুটি কাভার দেওয়া যায়। 5 ব্যাক মিনস ইউ আর কম্প্যাক্ট ইন দ্য মিডল। সো আপনার মনে আছে কি না, যখন কার্লোস কুইরোজের ইরান স্পেন কিংবা পর্তুগালের সাথে খেলেছে, তখন তারা 6-4-0 টাইপের খেলেছে, 6 জন চলে, 6-4-0 মানে 4 ব্যাকস এবং 2টা উইঙ্গের বিকামস উইং ব্যাকস, সো ডাবল রাইট ব্যাক, ডাবল লেফট ব্যাক, অ্যান্ড স্ট্রাইকার্স বিকামস মিডফিল্ড। সেক্ষেত্রে অ্যাটাকের কি হবে? অ্যাটাক, ইউ আর ডিফেন্ডিং ফার্স্ট। স্পেনের মতো টিম বা পর্তুগালের মতো টিমের সাথে তো আপনাকে গোল না খাওয়া ব্যাপারটা থাকতে হবে, অ্যান্ড কাউন্টার অ্যাটাকস ওইটি করে কিন্তু ওরা ভালো মার্জিনেই হেরেছে, হয়তো 1-0, 2-1 এই টাইপের। এই ধরনের ফরমেশন দিয়ে তো জেতার চিন্তা করা যায় না বোধহয়। জেতার চিন্তা করা যাবে না কেন? কারণ ফুটবল খেলার প্রিন্সিপাল হচ্ছে ইউ ডিফেন্ড, ইউ অ্যাটাক। সো ওয়েন ডিফেন্ডিং ইউ বিকামস লাইক দিস, অ্যান্ড যখন কাউন্টারে যাব বা আরেকটু হাই আপ যখন টিম থাকবে, আর নিউজিল্যান্ডের সাথে দে আর মোর এগ্রেসিভ খেলবে, নো ডাউট। 5 ব্যাকের কথা শুধু ডিফেন্সিভ না, ইটস আ প্যাটার্ন অর ওয়ে অফ ডিফেন্ডিং। এটা সময় খুব বেশি নেই, আমাদের বেলজিয়ামের প্রসঙ্গে চলে আসা প্রয়োজন বোধহয়। বেলজিয়াম মেইনলি আমি বলবো যে আসলে উনি বলছিলেন বেলজিয়ামের কথা, সো বেলজিয়াম ওইটাই করে। এখন ডোকুর পারফরমেন্স ইজ ভেরি গুড লিগে, যদি আমরা দেখি ফ্রিজ হয়ে গেছে বোধহয়, এটা আসতেছে না। এনিওয়ে, সো বেলজিয়ামের মেইনলি হবে যে কেভিন ডি ব্রুইনা এখনও সেই ধরনের প্লেয়ার। এখন কথা হচ্ছে যে ওরা এর আগে বলা হয়েছে বেশ কয়েকবার, এবং তারা খুব ক্লোজ গিয়েছিল সেমিফাইনাল, কিন্তু ওই পর্যন্ত যায় নাই কেন? ওই জিনিসটা, ওই গোল্ডেন জেনারেশন একটা তারা পার করে এসছে। সো উনি ওখানে বলেছেন, অনেক কথা বলেছেন, বেশ ভালো। বাট এখন হচ্ছে যে প্রত্যেকটা ডে তো নিউ ডেজ বা নিউ ওয়ার্ল্ড কাপ, সো এখন কথা হচ্ছে যে প্রমাণটা করতে পারে কি না। তো আমরা মনে হয় যে সময় বেশি নেই, অত কিছু বলার ইয়ে নেই, আমরা বরং খেলাটা দেখি, তারপরে বুঝবো যে আসলে। মিশরের কি অবস্থা? মিশর অবশ্য জার্সি নিয়ে খানিকটা সমস্যায় পড়লো না, 7 তারা দিয়ে তারা এসেছিল, পরে ফিফা থেকে বলা হয়েছে শুধুমাত্র বিশ্বকাপের তারাই তারা দিতে পারবে, ফলে সেই 7টি তারা তাদের সরাতে হচ্ছে। দল হিসেবে কি অবস্থা হ্যাঁ, আছে? মেইন হচ্ছে এগুলি ব্যাপার তাদেরকে স্পর্শ করার কথা না, ইন টার্মস অফ ট্যাকটিক্স, গেম প্ল্যান অ্যান্ড এভরিথিং, স্ট্র্যাটেজি। মিশর সালা আছে এখানে, মিশর ইজ এ গুড টিম অলসো, সো এই ম্যাচটা ক্লোজ হতে পারে, এবং মিশর জেতার সম্ভাবনা দেখেন? হু নোজ, বাট বেলজিয়ামেরটা সম্ভাবনা একটু বেশি, হয়তো 2-1, 1-0, নিঃসন্দেহে। বাট ইট ক্যান বি 1-1। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইশরাত, আপনার কাছে ফিরছি। আমরা আমাদের অতিথিদের গিফটটা দিতে চাই। আর বোধহয় খুব একটা আড্ডা দেওয়ার সময় ধন্যবাদ নেই। আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দেখা যাক আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ডিফেন্ড করতে পারেন কিনা। আর জার্মানি, অল দ্য বেস্ট। অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন আইএস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। কালকে আবারও একই সময় দেখা হবে, আর আর্জেন্টিনার ম্যাচও খুব কাছাকাছি চলে এসেছে, সেটা নিয়েও হয়তো খুব শীঘ্রই কথা হবে। আপনাদেরকে তখন সাথে পাবো, এই আশা নিয়ে শেষ করছি।